আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সে টপিকটি থেকে বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষাতে প্রশ্ন হয় না। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমরা থাম্বনেইলেও দেখেছো যে আজকে জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা হবে, এবং আমি তোমাদেরকে এনশিওর করছি আজকে পরীক্ষার পর আমার মনে হয় না যে তোমাদের জেরান্ড এবং পার্টিসিপলের কোনো প্রশ্নের উত্তর দিতে কোনো ধরনের সমস্যা হবে। ঠিক আছে, তো আমার কথাটা সত্যি কিনা সেটা তোমরা এই ক্লাসটা শেষে জাস্টিফাই করতে পারবে, আর জাস্টিফাই করার জন্য তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, আচ্ছা শুরুতেই আমরা এখন জেরান্ড কি, আসলে জেরান্ড জিনিসটা কি আমরা একটু শুরুতে জেনে নিই। দেখো, আমি শুরুতে লিখে রেখেছি যে জেরান্ড হলো আইএনজি যুক্ত একটি ভার্ব যা কোনো সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে বুঝলাম ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো ওয়ার্ড যখন নাউনের মতো করে কাজ করবে, নাউনের পজিশনে বসবে, তখন আমরা সেটাকে জেরান্ড বলবো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো একটু নিচে লেখা আছে জেরান্ড সম্পর্কে আরও কিছু কথা। ঠিক আছে, আমরা জেরান্ড সম্পর্কে আমরা মাত্র জেরান্ডের একটু ছোট করে সংজ্ঞাটা দেখলাম, এখন আমরা জেরান্ড সম্পর্কে আরও দু একটু কথা জেনে নেব। শুরুতে লিখে রেখেছি 1 নম্বরে, জেরান্ড সব সময় স্থির অবস্থা প্রকাশ করে, which is the most important thing for identifying gerund and participle. প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ড আইডেন্টিফাই করতে গিয়ে সব থেকে যে বড় ধরনের সমস্যাটা সৃষ্টি হয় সেই সমস্যাটা তোমরা এই 1 নম্বর হিন্টসটা দিয়ে মনে রাখতে পারবে। যেমন এখানে লেখা আছে যে জেরান্ড সবসময় স্থির অবস্থা প্রকাশ করে। তোমরা যে আইএনজি যুক্ত শব্দটার অর্থ করলে দেখবা যে এটা চলমান না, এটা একটা স্থির অবস্থা প্রকাশ করতেছে, তখন সেটা হয়ে যাবে জেরান্ড। ঠিক আছে, আচ্ছা দেখো এক্সাম্পল কি দিয়েছি। রাজশাহী ইউনিভার্সিটিতে 18-19 শুনে আসছিল, টেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট, ব্যায়াম করা ভালো অভ্যাস। ঠিক আছে, আচ্ছা তোমরাই এখন বলো, এখানে বলা হয়েছে যে ব্যায়াম করা ভালো অভ্যাস। এখন এই যে টেকিং এক্সারসাইজ, ব্যায়াম করা একটা ভালো অভ্যাস, কেউ কি তখন ব্যায়াম করছে বলো? যদি ব্যায়াম করতো তাহলে সেটা চলমান প্রক্রিয়া হতো, তাহলে সেটা জেরান্ড হতো, পার্টিসিপল হতো। কিন্তু এখানে দেখো ব্যায়াম করা একটি ভালো অভ্যাস, আমরা এমনিতেই বুঝতে পারতেছি যে এখানে কোনো কাজটা চলতেছে না, তার মানে কি এটা স্থির অবস্থা প্রকাশ করতেছে। এই যে ব্যায়াম করা একটা কাজ, এই কাজের নামটা বোঝাচ্ছে এখানে স্থির অবস্থা প্রকাশ করছে, এই কারণে এখানে টেকিংটা হচ্ছে জেরান্ড। ঠিক আছে, আচ্ছা এর পরের যে হিন্টসটা আমি দিয়ে রেখেছি সেটা হচ্ছে তোমরা জেরান্ডকে আইএনজি যুক্ত যে শব্দটা থাকবে, নাউনের আগে যে আইএনজি যুক্ত শব্দ থাকবে, নাউনের পরে ফর বসালে, ঠিক আছে, নাউনের পরে ফর বসালে যদি ওই আইএনজি যুক্তটা শব্দটা রিপ্লেস করতে পারো তাহলে তোমরা এটাকে জেরান্ড বলতে পারবে। আমার কথা শুনে কিছু না বুঝতে পারলেও এক্সাম্পল দেওয়ার পরে তোমরা একদমই ক্লিয়ার হয়ে যাবে। একটু নিচে তাকাও, দেখো সুইমিং পুল, এখানে কি দেওয়া আছে বলো? সুইমিং পুল মানে সাঁতার কাটার পুল। পুল বলতে আমরা কি বুঝি? সাধারণত পুকুরের মতো বুঝি, ঠিক আছে, ছোটখাটো। তো এখানে আমরা কিন্তু বলতেই পারি যে পুল ফর সুইমিং। ঠিক আছে, আমরা পুল ফর সুইমিং কিন্তু বলতেই পারি যে সুইম করার জন্য পুল, তাই না? তার মানে এই যে আইনজিযুক্ত শব্দটা এটা কিন্তু ফর দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। ঠিক আছে, তো যেহেতু আমরা এই সুইমিংটাকে ফর দিয়ে রিপ্লেস করতে পারতেছি, যে নাউন, এই যে পুল নাউন, এরপর হচ্ছে ফর, এরপর হচ্ছে আইএনজি যুক্ত শব্দটা, এরকম যখন বসাবো তখন যদি আমাদের নিজেদের কাছে এটা ভ্যালিড মনে হয় তাহলে সেটাকে আমরা জেরান্ড বলে দেব। দেখো সুইমিং পুল আমরা বলতেই পারি যে পুল ফর সুইমিং। আবার যদি বলি রিডিং বুক তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে বুক ফর রিডিং। দেখো আমি যদি এখানে লিখি যে আরিয়া ডিএনজি রিডিং বুক, ঠিক আছে, এখন কিন্তু আমরা বলতেই পারি যে বুক ফর রিডিং। অথবা যদি আমরা বলি যে রিডিং রুম, ঠিক আছে, রিডিং রুম, এখন কিন্তু আমরা এটাকে বলতে পারি না যে রুম ফর রিডিং। তো এরকম রিডিং রুম, এখানে যদি বলা হয় যে রিডিং জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, তখন আমরা কি বলবো? আমরা বলবো এটাকে জেরান্ড। কেন? কারণ এটা নাউন, এটা যে রুম নাউনের আগে বসেছে, এই রুম নাউনটাকে দিয়ে আমরা ফর দিয়ে রিপ্লেস করতে পারি। রুম ফর রিডিং মানে এই রুমটা হচ্ছে পড়ার জন্য। ঠিক আছে, এরকম যদি আমরা ফর দিয়ে কোনো নাউনের পরে ফর বসিয়ে আইনজিযুক্ত শব্দটাকে রিপ্লেস করতে পারি তাহলে আমরা সেটাকে জেরান্ড বলবো। এটা হচ্ছে 2 নং হিন্ট।
এবং 3 নং হিন্স হচ্ছে আমরা সবসময় একটা কনফিউশনে পড়ে যাই। বি ভার্বের পরে আইনযুক্ত শব্দ দেখলে এই যে দেখো এখানে আছে সিং ইজ বিলিভিং। বি ভার্বের পরে আইনযুক্ত শব্দ দেখলে মাঝে মাঝে দেখি সেটা জেরান্ড, আবার বি ভার্বের পরে আইনযুক্ত শব্দ দেখলে মাঝে মাঝে সেটা দেখি পার্টিসিপল। তো আমরা বুঝতেই পারি না যে কোনটা কখন কেন হয়। একদম সাদামাটা আনসার দেখো, লিঙ্কিং ভার্বের পরে আইনযুক্ত ভার্ব থাকলে ভার্বটিকে কি দ্বারা প্রশ্ন করতে হয়? সাধারণত কি প্রশ্নের আনসারে জেরান্ড পাওয়া যায়? তোমরা কি কেউ বুঝতে পারছো? না বুঝতে পারলে একটু খোলামেলা ভাবে বলি। দেখো এখানে কি আছে, একটু উদাহরণটা দেখো। সিং ইজ বিলিভিং, দেখাই বিশ্বাস। সিং ইজ বিলিভিং এর বাংলা অর্থ হচ্ছে দেখাই বিশ্বাস। এখন তুমি এই যে দেখাই বিশ্বাস, এখন তুমি ভার্বকে প্রশ্ন করবা কি দিয়ে, কি। যদি তুমি কি দিয়ে প্রশ্ন করে আনসার পাও তাহলে সেটা হবে জেরান্ড। কি দিয়ে প্রশ্ন করে আনসার না পেলে সেটা জেরান্ড হবে না, ঠিক আছে? তো দেখো দেখাই বিশ্বাস, দেখাই বিশ্বাস, দেখাই কি, দেখাই বিশ্বাস। এই যে বিলিভিং, এই আনসারটা আমরা কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, এই কারণে বিলিভিংটা হচ্ছে জেরান্ড, ঠিক আছে? আচ্ছা আর পার্টিসিপল কখন হবে সেটা আমরা পার্টিসিপল কিছুক্ষণ পরেই, আমরা একটু পরেই পার্টিসিপল নিয়ে আলোচনা করব। তখন দেখব যে আমরা কখন এটাকে পার্টিসিপল বলতে পারি, যে বি ভার্বের পরে কখন আইএনজি থাকলে সেটাকে আমরা পার্টিসিপল বলবো, ঠিক আছে? আচ্ছা এখন 4 নাম্বার যে হিন্টসটা দেওয়া আছে আরো কিছু কথার মধ্যে, সেটা হচ্ছে ডিটারমিনার। আমরা সবাই জানি ডিটারমিনার কি। এই ডিটারমিনার এর পরে যদি আইএনজি যুক্ত একটি শব্দ থাকে তাহলে আমরা সেটাকে জেরান্ড বলবো, ঠিক আছে? ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে তাহলে আমরা সেটাকে জেরান্ড বলবো, মানে আইএনজি যুক্ত যদি একটা শব্দ থাকে। দেখো অনেকে বলতে পারো যে ডিটারমিনার আবার কি, শর্টকাটে একটু বলে দিই। এখানে আমি লিখে রেখেছি আর্টিকেল পজেসিভ প্রোনাউন, মানে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে সব সময় বাক্যে বসে আমরা পজেসিভ প্রোনাউন বলছি। এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার। আর্টিকেল, পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং নাম্বার, এগুলো হচ্ছে ডিটারমিনার। এগুলোর পরে যদি একটি মাত্র আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটাকে জেরান্ড বলবো, ঠিক আছে? এখানে দেখো কি লেখা আছে এক্সাম্পলে, উই ওয়েন্ট টু স্কুল, উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ। আমরা শিপের লঞ্চিংটা দেখতে গিয়েছিলাম। তোমরা অবশ্যই জানো যে লঞ্চিং কি, নতুন কোনো জিনিস যদি অসপিশিয়াস ইনঅগুরেশন করে তখন সেটাকে আমরা লঞ্চিং বলি। তোমরা যদি কিন্তু লঞ্চিং কথাটার সাথে সব থেকে বেশি পরিচিত হচ্ছে ওই যে i10, 13 Pro Max, 14 Pro Max লঞ্চ হবে, তাই না? এটা থেকে তোমরা হচ্ছে সব থেকে বেশি পরিচিত। যাই হোক, লঞ্চিং মানে কোনো কিছু নতুন করে শুরু করা। তো এখানে দেখো উই ওয়েন্ট টু সি, আমরা দেখতে গিয়েছিলাম দ্য লঞ্চিং অফ দ্য শিপ, জাহাজটির লঞ্চিং দেখতে গিয়েছিলাম। তো দেখো এই যে দা হচ্ছে ডিটারমিনার, এই যে আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের মধ্যে পড়ে। তো দা আর্টিকেল, এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই ডিটারমিনারের পরে কি আছে দেখো, আইএনজি যুক্ত একটি শব্দ আছে। এখন তোমরা বলতে পারো অনেকে যে ভাই কই, কিংবা স্যার কই, এখানে তো লঞ্চিং এর পরে অফ আছে, দা আছে, শিপ আছে, তাহলে একটি শব্দ কই? সাধারণত আমরা যখন নাউনকে আইডেন্টিফাই করি অথবা নাউন ছাড়াও যে কোনো পার্টিসিপেন্টস যখন আমরা আইডেন্টিফাই করি তখন আমরা এই যে দেখো অফ প্রিপোজিশন, তখন আমরা প্রিপোজিশন, কনজাংশন এবং ভার্ব থেকে ওই অংশগুলোকে একটু আলাদা করে দিই, ঠিক আছে? কি কি? প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব, এই অংশটাকে আমরা একটু আলাদা করে দিই, এরপরে আমরা আইডেন্টিফাই করি। তো আমরা যদি অফ থেকে অংশটা আলাদা করে দিই তাহলে দেখো ডিটারমিনারের পরে একটা শব্দই আছে, লঞ্চিং, এবং যেহেতু একটা শব্দ আছে তাই আমরা আইএনজি যুক্ত এই শব্দটাকে জেরান্ড বলবো। তোমরা কি বুঝতে পারছো? যদি আমার কথা কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাও যে এটা আমি বুঝিনি, তাহলে আমি তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আই ট্রাইং মাই লেভেল বেস্ট বোঝানোর জন্য। একটু ভুল হতে পারে, সেক্ষেত্রে সবার ক্ষমা দৃষ্টি দেখছি। ওকে, সো আমরা এখানে জেরান্ডের কি দেখলাম? জেরান্ডের আমরা এখন দেখলাম জেরান্ডের সাধারণত জেরান্ডের উৎপত্তিটা দেখলাম, যে ভার্বে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড তৈরি হয়। এবং জেরান্ড সম্পর্কে আরো কিছু কথা কি দেখলাম, যে জেরান্ড সবসময় স্থির অবস্থা প্রকাশ করবে। এটাই কিন্তু সবথেকে বড় সিম্পটম জেরান্ডের। হ্যাঁ, জেরান্ড কি করবে? অর্থের দিক থেকে সব একদম স্থির একটা অবস্থা প্রকাশ করবে। এরপরে কি নাউনের পরে আমরা ফর দিয়ে এটাকে রিপ্লেস করতে পারবো। এরপরে কি লিঙ্কিং ভার্বের পরে আমরা কি দিয়ে প্রশ্ন করে যদি আনসার পাই তাহলে আমরা সেই আইএনজি যুক্ত শব্দটাকে জেরান্ড বলবো। এরপরে ডিটারমিনারের পরে যদি আমরা একটা শব্দ পাই তাহলে কি সেটাকে আমরা আইএনজি যুক্ত যদি একটা শব্দ পাই ডিটারমিনারের পরে তাহলে আমরা সেটাকে জেরান্ড বলবো। এবং কিভাবে ভাগ করব মনে আছে তো? আমরা এই যে প্রিপোজিশন, এরপরে হচ্ছে কনজাংশন, ভার্ব থেকে আলাদা করে দেবো। এরপরে আমরা কাউন্ট করব যে আর্টিকেল ডিটারমিনারের পরে কয়টা ওয়ার্ড আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রাথমিক পর্বটা শেষ করলাম জেরান্ডের। এখন আমরা
আরো কিছু বিস্তারিত আলোচনা দেখব জেরান্ড সম্পর্কে।